বিজ্ঞানের জিনিসগুলো তাদের প্রত্যেকটার অস্তিত্ব আছে, হয়তো বাইরে আছে আমরা দেখি, অথবা অদৃশ্য জিনিস হলে বিজ্ঞানী বলে দেন যে জিনিসটা কোথায় কোথায় তার অস্তিত্ব। আর সেটা যদি কেউ বিশ্বাস না করে অদৃশ্য জিনিস, তারা জানে যে এটা বিজ্ঞানের মস্তিষ্কে আছে, তার কল্পনায় আছে, কাজে এটা কোথাও না কোথাও আছে। কিন্তু আমরা যদি গণিতের কথায় আসি, গণিতের যে জিনিসগুলো সেগুলো আসলে কোথাও নেই, কোথাও তার অস্তিত্ব আমরা দেখাতে পারবো না। যেমন গণিতের একেবারে একটা সাধারণ জিনিস সংখ্যা। সংখ্যা যেমন ৩ সংখ্যাটা, এটা কোথাও নেই, এটা আমাদের ধরাছোঁয়ার মধ্যেও নাই, কল্পনায়ও নাই, এবং এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ৩ জিনিসটাকে খুঁজে পাবো। হয়তো ৩টা বই পাবো, ৩টা গাছ পাবো, ৩টা তারা পাবো, কিন্তু ৩কে পাবো না, গণিতের কোনো জিনিসই পাবো না। তারপর সেই সংখ্যাগুলোর মধ্যে যে সম্পর্ক বা কাজকর্ম, সেগুলোর জন্য যে যোগ বিয়োগ গুণ ভাগ যে চিহ্নগুলো, যে কাজের যে চিহ্ন, সেগুলো আমরা কোথাও পাবো না, কোথাও না। এমনকি কেউ যদি বলে যে এটা গণিতবিদের মস্তিষ্কে আছে, তাও না, কারণ এটা কল্পনাও করা যায় না। কল্পনা করতে হলেও তার একটা বাস্তবতা লাগে, তার পেছনে একটা বাস্তবতা লাগে। যেমন আমরা পঙ্খিরাজ ঘোড়া এই জিনিসটা কল্পনা করি, করতে পারি, যদিও সেটা নাই, তবু কল্পনা করতে পারি, মাথায় থাকে, সেটা পারি আমরা ঘোড়াটা বাস্তব বলে, এবং পাখিটা বাস্তব বলে, সেজন্য পঙ্খিরাজ ঘোড়াটা তৈরি করা সম্ভব হয়েছে। কাজেই গণিতের অন্যান্য জিনিসও, যেমন স্যাট ফাংশন, গণিত সংক্রান্ত যে কোনো জিনিস, এগুলোর কোনো অস্তিত্ব নেই। কাজেই গণিত আমরা অস্তিত্বহীন জিনিস নিয়ে কাজ করি, সেটা খুব ভালো কথা নয়, কারণ অস্তিত্বহীন জিনিস যেটা আমরা কল্পনার মধ্যেও আনতে পারি না, সেটা নিয়ে কাজ করতে গেলে সমস্যা হয়। তো সেই সমস্যার জন্য গণিতবিদরা বা যারাই অঙ্ক করেন, এমনকি আমরা স্কুলেও যদি অঙ্ক করি, আমাদের কাছে এই সংখ্যাই হোক, রেখা হোক, বিন্দু হোক, গণিতের জিনিসগুলো, সেগুলো একটা অস্তিত্ব আমরা মনে মনে তৈরি করে নিই। এটা একেবারেই মন গড়া একটা জিনিস, কারণ অস্তিত্ব না থাকলে এটা দিয়ে কাজ করবো কি করে আমরা। এই জন্য মনকে বুঝ দেওয়ার জন্য হলেও একটা করে নিতে হয়। সেটা অনেকটা গ্রিক দার্শনিক প্ল্যাটোর মতো কাজ। প্ল্যাটো বলতেন যে যেগুলো আমরা দেখি, যে জিনিসগুলো, সেগুলো আসল না। তাহলে আসল কি? সেটা কোথাও নেই, সেটা একটা অদ্ভুত জায়গায় আছে, এটা কল্পনায়ও নেই, কোথাও নেই। এটাকে উনি বলছেন আইডিয়া বা একটা আদর্শ। তো সেভাবে উনি সব জিনিস, ভৌত জিনিস, আমাদের বিজ্ঞানের জিনিস, ওভাবেই চিন্তা করেছেন। প্ল্যাটনিক বলি আমরা, সেরকম প্ল্যাটনিক রাষ্ট্র চিন্তা করেছেন উনি, যে রাষ্ট্র কোথাও নেই। প্ল্যাটনিক ভালোবাসা চিন্তা করেছেন। তো কাজেই এটাকেও ওই আমরা মন গড়াভাবে ধরে নিই অঙ্ক করার সময়, এটা এক ধরনের প্ল্যাটনিক, মানে মন গড়া। তো এটা আমাদের কাজ চলে এভাবে ধরে নিয়ে, অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব আছে, কোথাও একটা আছে, এরকম মনকে বুঝ দেওয়া। কিন্তু অনেক গণিতবিদ এটা পছন্দ করেন না, এরকম বুঝ দেওয়া কাজ পছন্দ করেন না। তো তারা অন্য একটা অন্য কোনো পদ্ধতি বা কোনো ব্যাখ্যা বের করার চেষ্টা করেছেন, যে অস্তিত্বহীন হয়েও কি করে আমরা গণিতের চর্চা করতে পারি, তার জিনিসগুলো অস্তিত্বহীন অথচ চর্চা করতে পারি। সেরকম বেশ কিছু উপায় বের হয়েছে। আমি দুটো উপায়ের কথা বলবো, বেশ মজার। একটাতে বেশ কিছু গণিতবিদ এটা সমর্থন করেন যে এটা খেলার মতো, খেলা মানে এই দাবা খেলার মতো, বা যে কোনো গুটি বোর্ড নিয়ে যেসব খেলা, ওরকম কোনো একটা খেলার মতো। এখানে গুটি থাকবে, বোর্ড থাকবে, কিন্তু আসলে আমরা সেগুলো রাখি বটে, কিন্তু দরকার নেই এগুলোর। দাবা খেলা এমনি খেলা যায়, গুটি বোর্ড এগুলো চিহ্ন মাত্র। এগুলো সত্যি সত্যি বোর্ড, সত্যি সত্যি গুটি আমার সামনে রাখতে হবে এমন কোনো কথা নেই। এটা যারা দাবা খেলেন তারা জানে যে দাবা খেলায় একমাত্র দরকারি জিনিস যেটা, সেটা হলো দাবার চালগুলো, যে নিয়মগুলো, খেলার নিয়ম। সেই খেলার নিয়মটাই হলো আসল জিনিস। এরা বলেন যে গণিতটা হলো খেলার নিয়ম, এটা একটা খেলা, অর্থহীন খেলা, গণিতের কোনো অর্থ নাই, কিন্তু খেলাটা মজা লাগে, মানে আমাদের লজিক এটাকে সাড়া দেয়, মানুষের মস্তিষ্ক এমন যে এই খেলা, এই চালগুলো, এই নিয়মগুলো যেন মস্তিষ্ক তৈরি করে নিয়েছে এক ধরনের, যদিও সেটা কল্পনা করতে পারে না, কিন্তু আমাদের যে লজিক,
বিবর্তনের ফলে আমরা যেটা পেয়েছি, সেখানে এটা বেশ খাপ খেয়ে যায় এই খেলাগুলো। তো এটা এক ধরনের খেলা, অর্থহীন খেলা, তাও এইভাবে চিন্তা করে নেয় যে দাবা অর্থহীন হয়েও, দাবার কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও তার নিয়মগুলো এতই মজার যে দাবা খেলা নিয়ে মানুষ বুঁদ হয়ে থাকতে পারে। সেরকম গণিত নিয়েও বুঁদ হয়ে থাকতে পারে, যদিও একটা খেলা। তবে এখানে আর কিছু গণিতবিদ একটু আপত্তি দিয়ে বলেছেন যে এই খেলা মনে করতে গেলে যেহেতু আমি খেলছি, আমাকে একটা ভান করতে হয় যে আমার সামনে গুটি আছে, আমার সামনে বোর্ড আছে, আমি চালটা হাতে দিয়ে দিচ্ছি। এটা নেহাতি একটা ভান। এটা তারা পছন্দ করেননি। তারা বললেন যে ভানও বা করতে হবে কেন, এটা তো সঠিক নয়। তো তারা আরেকটা ব্যাখ্যা দিলেন, গণিত কি জিনিস, গণিত অস্তিত্বহীন, অথচ আমরা চর্চা করে যাচ্ছি, মজা পাচ্ছি। তো সেখানে তারা বলছেন যে এটা একটা নেহাত গল্প উপন্যাসের মতো, একটা কল্পকাহিনী। গণিতটা একটা গল্পের মতো জিনিস, বানিয়ে বানিয়ে লেখা হয়েছে। তো গল্পকে সত্য হতে হয় না। আমরা রূপকথায় কত কিছু দৈত্য আনি, পরী আনি, অনেক কিছু আনি, অনেক গল্পেই সেরকম করি। এটা ফিকশন, সেটা ফিকশনই, তো কল্পকাহিনী। তো সেখানে কোনো আমার সত্য হওয়ার কোনো বা তাদের অস্তিত্ব থাকারও কোনো দরকার নেই, পরিত্য অস্তিত্ব নেই, কোনো দরকার নেই। কিন্তু গল্প নিয়ে আরও গল্প হয়, আরও আলোচনা হয়, আরও মজা পায় মানুষ পড়ে, কাজে এটা চর্চা হয়। কেউ বলবে না যে গল্প অনাবশ্যক জিনিস, এটা ফেলনা জিনিস। গণিত তাই, গণিত নিয়ে অনেক কিছু হয়, কিন্তু গণিত একটা ফিকশন, একটা গল্প, একটা কল্প হয়নি। বেশ ভালো, অসুবিধা নেই এতে। কিন্তু যারা এটা পছন্দ করেন না এই ব্যাখ্যাটা, তারা কিন্তু একটা বড় সমস্যার মধ্যে দেখিয়ে দিলেন। যে গল্পই যদি হবে, তাহলে কোনো গল্পে 2+2=4, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আরেকটা গল্পে 2+2=5 তো হতে পারে। সেটা তো আবার গণিতবিদরা পছন্দ করবেন না, এবং গণিতে এটা খটকা, কেউ মেনে নেবেন না। তাহলে এটা গল্প হয় কি করে? গল্প হলে তো আমার সেই স্বাধীনতা আছে, 2+2=5। এর একটা উত্তর দেওয়া হয়েছে। উত্তরটা হলো, হ্যাঁ, গল্পে আসতে পারত, কিন্তু অসুবিধা হচ্ছে এই গল্পেরও একেবারে খামখেয়ালি হতে পারে না। এই গল্পেরও একটা লজিক আছে। যেমন আমরা যখন ক্রিসমাসে, এই বড়দিনে যখন একজন সান্তা ক্লজ আসে বাচ্চাদেরকে উপহার নিয়ে, সেই সান্তা ক্লজের পোশাকটা সবাই কিন্তু লাল পোশাক হিসেবে জানে। কোনো গল্পে যদি সান্তা ক্লজের পোশাক সবুজ পোশাক হয়, এটা কিন্তু খটকা লাগবে, এটা কেউ মেনে নেবে না। তার মানে এটা 2+2=5 মতো। কাজে গল্পের মধ্যেও একটা সেই আমাদের, এটাও বিবর্তনের ফলে বলা যায় যে আমাদের মস্তিষ্কের লজিকের যে সব কিছু সে গ্রাহ্য করবে না, গ্রাহ্য করবে 2+2=4, 5কে তারা মেনে নেবে না। কাজে এইটা এভাবে বলে যে সান্টা ক্লজের মতোই এটা একটা ফিক্সড হয়ে গেছে যে ওটাই গল্প। কিন্তু গণিত গল্প ছাড়া কিছু নয়। কিন্তু এই গল্প কিন্তু দারুণ গল্প। এই গল্প যুগে যুগে, হাজার বছর ধরে মানুষকে মাতিয়ে রেখেছে, এখনো মাতিয়ে রেখেছে। এবং এই গল্প বিজ্ঞান পুরা তার উপর নির্ভরশীল। বিজ্ঞানের এক পাও চলতে পারে না গণিতের উপর নির্ভর না করে, গণিতের সাথে নিজেকে না মিলিয়ে নিয়ে। এবং আরো বেশি, কারণ গণিতবিদরা বিজ্ঞানের অনেক গণিতবিদ বিজ্ঞানের তোয়াক্কাও করে না। তারা মনের আনন্দে এমন কিছু করে যায় যেটা বিজ্ঞানেও নাই, বিজ্ঞানের প্রয়োজনও নাই, বিজ্ঞানেরও নাই। তারা নিজের একটা জগৎ রচনা করে গেছে, যে বাস্তবের সাথে মেলাবার কোনো গরজ তাদের নেই, কোনো কিছুর সাথে মেলাবার কোনো গরজ তাদের নেই। অথচ এটা সুন্দর, একটা অস্তিত্বহীন জিনিস নিয়ে যাকে অর্থহীন খেলা বলা হচ্ছে, যাকে গল্প বলা হচ্ছে, সেটা যে এরকম সৌকর্যময়, এত দারুণ একটা জিনিস হতে পারে, এটা অবাক হতে হয়। তো আমরা বিজ্ঞান কিছুক্ষণ, এই আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করি। আমরা পরে এমনি আরেকটা কিছু নিয়ে উপস্থিত হব। এই যে আজকে যে জিনিসটা বলা হলো, এটা বিস্তারিত পাওয়া যাবে আমার এই বিজ্ঞান জিনিসটা কি এই বইটাতে। এই বইটাতে অনেক বিস্তারিত আছে, 2য় খণ্ড, বিজ্ঞান জিনিসটা কি।
ধন্যবাদ সবাইকে।